বিশ্ব রাজনীতির ইতিহাসে ২০২৬ সালটি বাংলাদেশের জন্য এক অভাবনীয় এবং অভূতপূর্ব গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই মুহূর্তে বিশ্ব মঞ্চের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে ঢাকার উপস্থিতি এক মহা বিস্ফোরণ ঘটিয়েছে। একদিকে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বা ইউএনজি এর সভাপতি হিসেবে অত্যন্ত সফলভাবে বিশ্ব মঞ্চ পরিচালনা করছেন, যা আমাদের কূটনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। ঠিক এই রকম একটি মহাসন্ধিক্ষণে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত জোরালোভাবে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি হতে যাচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব। বিশ্বমঞ্চে যুগপৎভাবে দুই প্রভাবশালী বাঙালি, একজন সাধারণ পরিষদের সভাপতি এবং অন্য একজন মহাসচিব পদের জোরালো দাবিদার, এমন সমীকরণ এর আগে কখনো দেখা যায়নি। আজ আমরা দেখব এই গুঞ্জনের নৈপথ্যের সত্যতা এবং জানব কিভাবে বাংলাদেশ বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্রে নিজেদের অবস্থান পাকা করছে। তো চলুন শুরু করা যাক। জাতিসংঘের মহাসচিব পদটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আসন হলেও এর নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সেখানে সাধারণ সদস্য দেশগুলোর ভোটের চেয়ে পরাশক্তিদের ইচ্ছার মূল্য অনেক বেশি। জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ কর্তৃক মহাসচিব নিযুক্ত হন, যার অর্থ হল নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। এই 5 দেশের প্রত্যেকের সম্মতি এখানে বাধ্যতামূলক। এই 5 পরাশক্তির যে কোনো একটি দেশ যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে ভেটো বা নিষেধাজ্ঞা প্রয়োগ করে তবে সেই প্রার্থীর আর মহাসচিব হওয়ার কোনো সুযোগ থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বের প্রতি পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যাপক সমর্থন ও সহমর্মিতা থাকলেও চীন বা রাশিয়ার মতো পরাশক্তিরা তাকে কিভাবে দেখবে তা একটি বড় প্রশ্ন। পরাশক্তিদের এই ভূ রাজনৈতিক টানপ্রনের কারণেই অনেক সময় অত্যন্ত যোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিরাও জাতিসংঘের শীর্ষ পদে পৌঁছতে পারেন না, যা এই পদের লড়াইকে অত্যন্ত কঠিন ও বাস্তবতায় রূপ দেয়। জাতিসংঘের মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অলিখিত নিয়ম হলো রিজিওনাল রোটেশন বা আঞ্চলিক আবর্তন, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন মহাদেশ বা অঞ্চল থেকে পর্যায়ক্রমে মহাসচিব নির্বাচন করা হয়। সাধারণত এক অঞ্চলের কেউ 2 মেয়াদে দায়িত্ব পালন করার পর পরবর্তী মহাসচিব অন্য অঞ্চল থেকে আসার রেওয়াজ রয়েছে, যাতে জাতিসংঘের ভেতর সব অঞ্চলের প্রতিনিধিত্ব সুষম থাকে। এশিয়া মহাদেশ থেকে সর্বশেষ দক্ষিণ কোরিয়ার বান কি মুন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যার মেয়াদ শেষ হয়েছে 2016 সালে। সেই হিসেবে আগামী দিনগুলোতে এশিয়ার দাবি অত্যন্ত জোরালো হলেও এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়ার অঞ্চল অর্থাৎ বাংলাদেশ, ভারত বা পাকিস্তান থেকে আজ পর্যন্ত কেউ জাতিসংঘের মহাসচিব হতে পারেনি। এই আঞ্চলিক সমীকরণটি বাংলাদেশের যে কোনো যোগ্য প্রার্থীর জন্য একটি বড় সুযোগ তৈরি করতে পারত, কিন্তু এশিয়ার ভেতরে অন্যান্য প্রভাবশালী দেশ যেমন জাপান, ইন্দোনেশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা এই পদের লড়াইকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তোলে। ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশের অন্য কোনো শীর্ষ ব্যক্তিত্বের জাতিসংঘের মহাসচিব পদের আলোচনায় আসার ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতের কূটনৈতিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলে নিজেকে একমাত্র প্রধান পরাশক্তি বা গ্লোবাল সাউথের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। এমন পরিস্থিতিতে তার ঠিক প্রতিবেশী দেশ থেকে কেউ যদি জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন হন তবে দিল্লির আঞ্চলিক প্রভাবের সমীকরণে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। ভারত নিজে দীর্ঘ বছর ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য লবিং করে আসছে এবং বৈশ্বিক কূটনীতিতে নিজের একচ্ছত্র আধিপত্য দেখাতে চায়। ফলে দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের চেয়ে বেশি প্রভাব বিস্তার করুক তা দিল্লির কৌশলগত নীতি নির্ধারকরা সহজে মেনে নিতে চাইবে না এবং তারা পর্দার আড়ালে নিজেদের অনুকূল প্রার্থীকেই সমর্থন দিতে প্রস্তুত করবেন।
ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় শক্তি হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তার দীর্ঘদিনের ব্যক্তিগত নেটওয়ার্ক এবং মানবিক কাজের স্বীকৃতি, যা তাকে পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের অত্যন্ত কাছাকাছি নিয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিনটন ফাউন্ডেশন থেকে শুরু করে বর্তমান ওয়াশিংটনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার যে সম্পর্ক রয়েছে তা তাকে যে কোনো আন্তর্জাতিক পদের জন্য পশ্চিমা দেশগুলোর প্রথম পছন্দের তালিকায় রাখতে পারে। তবে সমসাময়িক বিশ্ব রাজনীতিতে কেবল পশ্চিমা সমর্থনই যথেষ্ট নয়, কারণ বর্তমান ভূ রাজনীতিতে চীন এবং রাশিয়ার অক্ষ অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে। বেইজিং এবং মস্কো সাধারণত এমন কোনো প্রার্থীকে জাতিসংঘের প্রধান হিসেবে দেখতে চান না যিনি সম্পূর্ণভাবে পশ্চিমা আদর্শের অনুসারী এবং ওয়াশিংটনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের নাম আলোচনায় এলেও পরাশক্তিদের মধ্যকার এই ঠান্ডা লড়াই এবং ভেটো দেওয়ার ক্ষমতা একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক বাধা হিসেবে কাজ করে। জাতিসংঘের মতো বড় সংস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে হলে একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। বাংলাদেশ বিগত বছরগুলোতে জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা মিশন এবং শরণার্থী সংকটের মতো বৈশ্বিক ইস্যুগুলোতে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে আন্তর্জাতিক মহলে নিজের এক স্থায়ী ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর শীর্ষ অবদান ঢাকাকে জাতিসংঘের সদর দপ্তরে একটি বিশেষ মর্যাদা এনে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানের বৈশ্বিক পরিচিতি এবং দেশের এই শক্তিশালী কূটনৈতিক পটভূমিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের দর কষাকষির ক্ষমতা বা বার্গেনিং পাওয়ার বহুগুণ বাড়িয়ে নিতে পারে। মহাসচিব পদটি অত্যন্ত জটিল রাজনৈতিক সমীকরণের বিষয় হলেও বিশ্বমঞ্চের এই আলোচনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কেবল আন্তর্জাতিক সিদ্ধান্তের ভোক্তা নয়, বরং বৈশ্বিক নেতৃত্ব নিয়ে আলোচনার টেবিলেও ঢাকার নাম গুরুত্বের সাথে উচ্চারিত হয়। পরিশেষে এটি বলা যায় যে জাতিসংঘের মহাসচিব পদের মতো সর্বোচ্চ আসনে বাংলাদেশের কারও বসাটা আন্তর্জাতিক নিয়মের জটিলতা ও আঞ্চলিক রাজনীতির মারপ্যাচে অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন এবং তার নোবেল বিজয়ী ভাবমূর্তি বাংলাদেশের জন্য সবসময় একটি বড় সফট পাওয়ার বা মনস্তাত্ত্বিক শক্তি হিসেবে কাজ করবে। ভারতের নিজস্ব ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিংবা নিরাপত্তা পরিষদের পরাশক্তিদের ভেটো রাজনীতির কারণে এই ধরনের বৈশ্বিক পদের সমীকরণ সবসময় অনিশ্চিত থাকে। তবে এই ধরনের আন্তর্জাতিক গুঞ্জন ও আলোচনাও এটি পরিষ্কার করে দেয় যে দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে নিজের একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এই বৈশ্বিক ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক কূটনীতিও আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়া। এটাই হোক 2026 সালের বাংলাদেশের কূটনীতিক লক্ষ্য।